সকলকে স্বাগত জানাই আজকে ড্রোনাস ক্লাসরুমে, দ্য ড্রোনাস এনশিওরিং সাকসেস থ্রু স্কিলস। সকলকে আজকে স্বাগত জানাচ্ছি ওয়েস্ট বেঙ্গল টেট প্রাইমারি এবং এসএসসির ইংলিশ পেডাগজি ক্লাসে। আজকে আমাদের বিষয় ইংলিশ পেডাগজি L2 এবং আমরা আজকে কি কি পড়ব সেটা একবার চলো ছটপট দেখে নিই। প্রথমে আমরা দেখব A historical view of English as a second language in independent India. প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে historical view of English as a second language in independent India. এর আগের যে ক্লাসটা করেছিলাম আমরা, আশা করি তোমরা দেখেছো, আমরা প্রি ইন্ডিপেন্ডেন্ট এরাতে অর্থাৎ স্বাধীনতা পূর্ব যে সময়টা, সেই সময়টাতে ইংরাজি ভাষা কিভাবে আমাদের ভারতবর্ষের পাঠ্যক্রমে এসেছে তার পুরো ইতিহাসটা আমরা পড়েছি। আজকে স্বাধীন ভারতে কি কি নতুন কমিশনের রেকমেন্ডেশনস আসলো সেটি আমরা পড়ব। তারপর পড়ব আমরা এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ লক্ষ্য এবং উদ্দেশ্য। ইংরেজি ভাষা শিক্ষা পাঠদানের ক্ষেত্রে লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি আমরা জানব। তারপর আমরা থার্ডলি দেখব অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাট এলিমেন্টারি লেভেল, অর্থাৎ পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে ইংরাজি ভাষাকে কিভাবে পড়ানো হবে এবং ইংরেজি ভাষা পাঠদানের উদ্দেশ্যগুলি আমরা পড়ব। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট, শেষে আমরা কয়েকটি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন সলভ করব। তো এই নিয়ে আজকের ক্লাস। আশা করি তোমরা সকলে জয়েন করবে, এই সিরিজটা ফলো করো, কিছু উপকৃত তোমরা অবশ্যই হবে এই সিরিজের থেকে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে চলে আসছি A historical view of English as a second language in independent India. আমরা আজকে পড়ব ইংরেজি ভাষা কিভাবে দ্বিতীয় ভাষা হিসেবে আমাদের ভারতীয় পাঠ্যক্রমে যুক্ত হলো এবং এটার একটি ইতিহাস দেখব। এর আগে আরেকবার বলে রাখছি, প্রি ইন্ডিপেন্ডেন্ট এরাতে অর্থাৎ স্বাধীনতা পূর্ব পর্বে ইংরাজি ভাষার যে চর্চা বা ইংরাজি ভাষা ভারতের পাঠ্যক্রমে কিভাবে ঢুকেছে সেটি নিয়ে কিন্তু আমরা এর আগের ক্লাসে অলরেডি ডিসকাস করে নিয়েছি। যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো ওটার গুরুত্বটা, যারা দেখোনি ভিডিওটা একবার দেখে নেবে। তো আজকে যেহেতু আমরা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া পড়ব, তার মানে বোঝাই যাচ্ছে আমরা আফটার 1947 অর্থাৎ 1947 সালের পরবর্তী সময়কাল নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করি, শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে 1948 সাল। সালগুলো আগে রেখেছি এই কারণ মনে রাখার জন্য সুবিধা হবে এবং এমসিকিউ এর জন্য এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এই জন্য এরকম করে আমি সাজিয়েছি। প্রথমটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। তোমরা সকলেই জানো রাধাকৃষ্ণন কমিশন 1948 এর একটা ইম্পর্টেন্ট কমিশন। রাধাকৃষ্ণন কমিশন আরেকটা নাম আছে, সেটি হচ্ছে ইউনিভার্সিটি কমিশন। রাধাকৃষ্ণ কমিশনের আরেকটা নাম ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এই কমিশন হচ্ছে ফ্রি ইন্ডিয়ার প্রথম এডুকেশন কমিশন, অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। এই কমিশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই কমিশন কিন্তু স্পেসিফিক্যালি ডিল করেছে হাই স্কুল এবং ইউনিভার্সিটি এডুকেশন সম্বন্ধে, এবং এইখানেও কিন্তু রেকমেন্ডেশনস পাওয়া যায় ইউনিভার্সিটি এডুকেশন কমিশনের, যে তারাও কিন্তু ইংরাজি ভাষা শিক্ষার ক্ষেত্রে কিন্তু বলেছে এই পাঠদানটা চালিয়ে যেতে, কন্টিনিউ করতে। ইংরাজি ভাষা যেটা প্রাক স্বাধীনতা পূর্বে আমরা পড়ছিলাম, আমাদের ভারতবর্ষে ছিল, সেই ভাষার স্টাডিটা, শিক্ষাটা কিন্তু যাতে চালিয়ে নিয়ে যাওয়া হয় হাই স্কুল এবং ইউনিভার্সিটিতে।
আবার বলছি, এই কমিশন কিন্তু খুব একটা প্রাইমারি লেভেলের এডুকেশনে ফোকাস করেনি, যার জন্য স্টাডি অফ ইংলিশ ওয়াজ বেসিক্যালি ফোকাসড in high schools and universities. So this was the main recommendation regarding the teaching of English as a second language according to University Education Commission or Radhakrishnan Commission. বোঝা গেল? চলো পরেরটা দেখব। 1952 সাল। 1952 সালে মেল্ট, MELT, মেল্ট লঞ্চ করা হয়েছে। মেল্টটা কি একবার জেনে নিই। মেল্ট হচ্ছে দ্য মাদ্রাস ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ক্যাম্পেইন। দ্য মাদ্রাস ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনটা করা হয়েছিল একটি লক্ষ্য নিয়ে, যে লক্ষ্যটা ছিল, যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে, লক্ষ্য এবং উদ্দেশ্যটা ছিল ভারতের যে শিক্ষকরা ছিল তাদেরকে একটি ট্রেনিং দেওয়ার জন্য, এবং সেটি প্রাইমারি লেভেলের ট্রেনিং, অর্থাৎ একেবারেই প্রাইমারি টিচার্সদের নিয়ে যে ট্রেনিংটি, কারণ ইংরাজি ভাষা শিক্ষার ক্ষেত্রে কিন্তু সেই ট্রেনিংটা ভীষণ গুরুত্বপূর্ণ। শিক্ষকের ভূমিকা কিন্তু প্রাইমারি স্টেজে ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এইখানে মাদ্রাস এই কমিশনের এই ক্যাম্পেনের থ্রুতে, কমিশন নয়, এই ক্যাম্পেনের থ্রুতে কিন্তু আরেকটা কথা বলে রাখি, যে ভাষা শিক্ষাটা সহজ থেকে বা সরল থেকে জটিলে যাবে সেই রকম গ্রেডেড সিস্টেম কিন্তু এই ট্রেনিংয়ের মাধ্যমে শেখানো হয়েছিল শিক্ষকদের। এবং সেখানে কিন্তু বারবার করে বলা হয়েছিল যে এটি কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে যাতে ল্যাঙ্গুয়েজ লার্নিংটা খুব ইজিভাবে পৌঁছতে পারে, অর্থাৎ তারা যেন খুব সহজেই ভাষাটাকে রপ্ত করতে পারে। সেই ভাষা রপ্ত করার উদ্দেশ্যে তারা টিচারদের ট্রেন করেছে, এবং আরেকটা যেটা কাজ করেছে যে গ্রেডেড বা অ্যারেঞ্জড ফর্মে একটা সিকোয়েন্স, একটা অর্ডার মেনটেন করে কিন্তু এই পাঠদানের কথা বলা হয়েছে মেল্ট ক্যাম্পেইনে। মেল্ট ক্যাম্পেইন আরেকবার বলে দিচ্ছি, 1952 সালে মাদ্রাস ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ক্যাম্পেইন। এরপর graded structures for teaching English in schools was first introduced in Madras. Very important for MCQ. কোথায় এটা প্রথম শুরু হয়েছিল? গ্রেডেড স্ট্রাকচার, অর্থাৎ একটি পরিকল্পনা মাফিক স্তর ভিত্তিক একটি পরিকল্পনা, যেটার মাধ্যমে ইংরাজি পাঠদান, ইংরাজি শিক্ষা পাঠদান কিন্তু স্কুলে করা হয়েছিল, এবং এটি ভারতে প্রথম শুরু হয়েছিল ম্যাড্রাসে। আশা করি বুঝতে পারছো। আমি পরের স্লাইডে যাচ্ছি। 1954 সালে চলে এলাম এবার। 1954 সালে ELTIs অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ইনস্টিটিউটস ওয়্যার সেট আপ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ইনস্টিটিউটস ওয়্যার সেট আপ 1954 সালে। এবং এটি কি? এটির ফর্মটা লেখা হয় এভাবে, ELTIS, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ইনস্টিটিউট। এই ইনস্টিটিউট ভারতে প্রথম কিন্তু স্থাপিত হয় এলাহাবাদে। সব কিন্তু এমসিকিউ বেসড ভাবে আমি আজকের পার্টটাকে সেট করেছি। আশা করি তোমাদের বুঝতেও সুবিধা হবে, মনে রাখতেও সুবিধা হবে। পরেরটা চলে আসছি 1958 সাল। 1958 সালে CIE was set up. CIE-টা কি? The Central Institute of English. The Central Institute of English এইটি স্থাপিত হয়। এটির উদ্দেশ্য ছিল টিচার্সদেরকে সঠিক পদ্ধতিতে ট্রেনিং দেওয়া। কেন? কারণ ভাষা শিক্ষার ক্ষেত্রে ভাষা শিক্ষার পদ্ধতিগুলোকে আরও ইমপ্রুভ করানোর জন্য কিন্তু এই সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইংলিশ স্থাপিত হয় 1958 সালে। এরপর চলে আসে 1961 সালে। 1961 সাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ জওহরলাল নেহেরু কিন্তু একটি ইম্পর্টেন্ট কথা বলেছিল এই সময়। সেটি উনি বলেছিলেন যে ভারতবর্ষে একটি লিঙ্ক ল্যাঙ্গুয়েজের প্রয়োজন। ভারতবর্ষে একটি লিঙ্ক ল্যাঙ্গুয়েজের প্রয়োজন, অর্থাৎ একটি সংযোগকারী ভাষা। এবং সংযোগকারী ভাষা কিন্তু এই ক্ষেত্রে সেই সময় ইংরেজি ভাষাকেই বলা হয়েছিল, এবং ইংরেজি ভাষার মাধ্যমে যে কোনো দেশের সাথে কিন্তু সহজেই একটি পলিটিক্যাল কনভারসেশন হোক
বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হোক, ইন্টারন্যাশনাল স্টেট রিলেশনস হোক, সব দিক থেকেই কিন্তু একটা যোগাযোগ স্থাপন করা যাচ্ছিল। সুতরাং 1961 সালে কিন্তু জওহরলাল নেহেরু বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষে কিন্তু একটা সংযোগকারী বা একটা যোগাযোগকারী ভাষার খুব প্রয়োজন। এবং আমরা সকলেই জানি, পড়েছিও আগে, ইংরাজিকে কিন্তু লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসেবে গণ্য করা হয়। এরপর চলে আসছি 1963 সাল। 1963 সালে RIE was set up in Bangalore. RIE এটি হচ্ছে রিজিয়নাল ইনস্টিটিউট অফ ইংলিশ। এটি কোথায় স্থাপিত হয়? ব্যাঙ্গালোরে। কোন সালে? 1963 সালে। তোমরা কিন্তু কনফিউজ হবে না এই RIE নিয়ে, কারণ RIE কিন্তু আরেকটা নাম আছে, রিজিয়নাল ইনস্টিটিউট অফ এডুকেশন। রিজিয়নাল ইনস্টিটিউট অফ এডুকেশন, NCERT। তো এটি কিন্তু সেটি নয়, এটি কিন্তু রিজিয়নাল ইনস্টিটিউট অফ ইংলিশ। রিজিয়নাল ইনস্টিটিউট অফ ইংলিশ এটি স্থাপিত হয় ব্যাঙ্গালোরে 1963 সালে। ওকে, পরেরটা এবার চলে আসছি 1967 সাল। 1967 সালে আমাদের ভারতীয় যে ভারতীয় গভর্নমেন্ট কিন্তু শিক্ষা মন্ত্রকের মাধ্যমে একটি রিপোর্ট পেশ করে, যেই রিপোর্টে কিন্তু দেখা যায় যে ভারতীয় শিক্ষা মিনিস্ট্রি, সেই শিক্ষা দপ্তর কিন্তু ভারতে ইংরাজি ভাষা কিভাবে পাঠদান হয়েছে এবং কিভাবে ইংরাজি ভাষার বিস্তার হচ্ছে থ্রু স্কুল এডুকেশন, সেটি নিয়ে কিন্তু একটি সার্ভে করা হয়েছিল 1967 সালে। ওকে, Ministry of Education, Government of India prepared a report on the study of English in India. So 1967 সালে ভারতীয় সরকার শিক্ষা দপ্তর বা শিক্ষা মন্ত্রকের মাধ্যমে একটি রিপোর্ট পেশ করে, যে রিপোর্টটা ভিত্তি ছিল, রিপোর্টটা পেশ করে কিসের উপর? সেটি হচ্ছে ভারতে ইংরাজি শিক্ষার প্রভাব, বিস্তার এবং ব্যাখ্যা পুরোপুরি এটা করা হয়েছিল সার্ভে মেথডে। তো আশা করি এই সিস্টেমটা তোমরা বুঝতে পারছো, যেটা আমরা আজকে পড়লাম, আ হিস্টোরিক্যাল ভিউ অফ ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। আবার বলছি, এটা কিন্তু আফটার ইন্ডিপেন্ডেন্স, এটি কিন্তু আফটার 1947, পূর্বকালের অর্থাৎ প্রাক স্বাধীন ভারতবর্ষ অর্থাৎ পরাধীন ভারতবর্ষের যে ইংরাজি শিক্ষার ইতিহাস, সেটা আমরা অন্য ভিডিওতে পড়েছি, একবার দেখে নেবে ভিডিওটি, আশা করি কাজে লাগবে। চলে আসছি নেক্সট পয়েন্টে আজকে, এইমস অফ টিচিং ইংলিশ। এইমস অফ টিচিং ইংলিশ অর্থাৎ ইংরাজি শিক্ষাদানের ক্ষেত্রে কি কি আমাদের শিক্ষক হিসেবে লক্ষ্য রাখবো আমরা। এখানে কটি এইমসে বা কটি লক্ষ্যে আমি ভাগ করেছি পুরোটা। প্রথমটা হচ্ছে সাধারণ লক্ষ্য, প্রথমটা জেনারেল এইম, সাধারণ লক্ষ্য। সাধারণভাবে বলে রাখি যে শিক্ষাদান, ইংরেজি ভাষা শিক্ষাদানটা কিন্তু ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যাতে একটি শিশু কমিউনিকেটিভলি কম্পিটেন্ট হয় ইংরাজি ভাষায়, অর্থাৎ সে যাতে কথা বলতে পারে সেই ভাষায়, অর্থাৎ কম্পিটেন্ট হয়, তার কথা বলার দক্ষতাটা কিন্তু যাতে প্রকাশ পায় এবং যাতে বৃদ্ধি পায়, সেটাই কিন্তু কমিউনিকেটিভ কম্পিটেন্ট। তো জেনারেল এম কিন্তু সেটাই, যে আমরা দেখব একটি শিশু যদি সঠিকভাবে সে ইংরাজি ভাষাকে ব্যবহার করতে পারে স্বাভাবিক জীবনে, সেটাই কিন্তু আমাদের এমনি সাধারণ লক্ষ্য। দ্বিতীয়টায় চলে আসছি কালচারাল এম। দ্বিতীয়টায় কালচারাল এম অর্থাৎ সাংস্কৃতিক লক্ষ্য। সাংস্কৃতিক লক্ষ্যটাও খুব সোজা বোঝার জন্য, কারণ আমরা জানি আমাদের দেশে বা আমাদের গোটা পৃথিবীতে বিভিন্ন ধরনের সংস্কৃতি আছে এবং প্রত্যেকটি সংস্কৃতির সব কিছুই আলাদা। সেই ক্ষেত্রে কিন্তু এই ইংরাজি ভাষার মাধ্যমে আমরা সর্ব জায়গার সংস্কৃতি সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। সুতরাং সংস্কৃতি আমাদের এনরিচ করার জন্যে ইংরাজি ভাষাটা শেখা খুব দরকার। আজকে আমি ভারতবর্ষের একটি রাজ্য পশ্চিমবঙ্গে বসে আছি, কিন্তু আমি আফ্রিকার একটি জনজাতি জীবন সম্বন্ধে জানতে পারছি কি মাধ্যমে? ইংরাজি ভাষার একটি বই পড়ে। সুতরাং একটি
কালচার, যেটার একটি ডিফারেন্ট আইডেন্টিটি, একটি ডিফারেন্ট কোয়ালিটি এবং একটি ডিফারেন্ট ওদের হ্যাবিটস, সব কিছু খাদ্যাভ্যাস থেকে শুরু করে সব কিছু, সেই যাপন, ওদের জীবন যাপন সম্বন্ধে, ওদের সংস্কৃতি সম্বন্ধে সবটাই কিন্তু একজন জানতে পারবে ইংরাজি ভাষার মাধ্যমে। সুতরাং একজন শিক্ষকের অবশ্যই এটাই লক্ষ্য থাকবে যে ইংরাজি ভাষাটা শেখানোর পেছনে একটি শিশু যেন অবশ্যই অন্য যে কোনো সংস্কৃতির, পৃথিবীর যে কোনো সংস্কৃতির ব্যাপারে জানতে পারে, কারণ ইংরাজি ভাষা সে জানে এটির মাধ্যমে। চলে আসছি পরেরটাতে, লিটারারি এইম। হ্যাঁ, এটা অনেক স্পেসিফিক। লিটারারি এইম অর্থাৎ সাহিত্যিক বা সাহিত্য কেন্দ্রিক চর্চার জন্যে কিন্তু ইংরাজি ভাষা খুব ইম্পর্টেন্ট। এবং এক্ষেত্রে বলে রাখি যে ইংরাজি ভাষার যে সাহিত্য সেটিও কিন্তু খুব রিচ সাহিত্য, একটি খুব স্বতন্ত্র, একটি খুব পরিপূর্ণ সাহিত্য, যেটি কিন্তু সকলের একটু জানা উচিত। কারণ আমরা জানি যে সাহিত্যর মাধ্যমে আমরা কি পাই, আনন্দ পাই, প্লেজার পাই, তাই না? তো সেক্ষেত্রে শিশুরা কিন্তু খুব মজা পাবে যদি ছোট থেকে আমরা বিদেশিদের লেখা, বা এখানে ইংলিশ বলতে বেসিক্যালি ব্রিটিশ নয়, এখানে যে কোনো জায়গার, অর্থাৎ আমেরিকারও হতে পারে, রাশিয়া হতে পারে, চায়না হতে পারে, সব রাজ্যের মানে দেশের হতে পারে, পোয়েট্রি বা ড্রামা বা প্রোজ ওয়ার্ক অর্থাৎ কবিতা, নাটক, গদ্য এবং এই সায়েন্স ফিকশন, হ্যাঁ, সব কিছু যেন তারা জানতে পারে, তাদের আগ্রহ বাড়ে। তো ইংরাজি ভাষা কিন্তু সেভাবে আমাদের শেখানোর লক্ষ্য থাকা উচিত। এবং এক্ষেত্রে আরও ইম্পর্টেন্ট হচ্ছে আমরা আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকেও কিন্তু আমরা সাহিত্যের মাধ্যমে তুলে ধরতে পারবো। অর্থাৎ ভারতীয় সংস্কৃতিকে সাহিত্যের মাধ্যমে পরিবেশনের জন্য কিন্তু এই সাহিত্যিক যে লক্ষ্যটা ইংরাজি ভাষা পাঠদানের বা ইংরাজি ভাষা শেখার, সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলে আসছি পরের টপিকে, পরের পয়েন্টে, সরি। পরেরটাই চলে আসছে ইউটিলিটেরিয়ান এইমে। ইউটিলিটেরিয়ান এইম পরেরটাই চলে আসছে ইউটিলিটেরিয়ান এইম অর্থাৎ পরেরটাই চলে আসছে ইউটিলিটেরিয়ান এইম অর্থাৎ উপযোগী লক্ষ্য। উপযোগী লক্ষ্য হচ্ছে the utilitarian aim of teaching English is to open the gate of opportunities in different fields of life, education, travel, science, technology and international affairs। অর্থাৎ ব্যবহারিক জীবনে ইংরাজি ভাষার যে গুরুত্বটা সেটি কিন্তু অবশ্যই আমাদের শিক্ষাদানের ক্ষেত্রে বা পাঠদানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ শুধুমাত্র সাহিত্য জানলেই চলবে না, আমাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ইংরাজি ভাষার প্রয়োগ বা ব্যবহার হয়। তো একটি শিশু যেন ছোট থেকে ইংরাজি ভাষাটা শিখে সে কিন্তু পরিপক্ক হয়ে যায়, যাতে উনি ব্যবহারিক জীবনে কিন্তু ভাষাটাকে ব্যবহার করতে পারে, ইউজ করতে পারে। সেই ইউজটা কিন্তু ডিফারেন্ট ফিল্ডস অফ লাইফের সাথে যুক্ত, জীবনের অনেক আঙ্গিকের সাথে যুক্ত এবং শিক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। ভাষা শিক্ষার ক্ষেত্রে শুধু নয়, ভাষা শিক্ষার পাশাপাশি অন্য কোনো বিষয়ও সে কিন্তু জানতে পারে। শিক্ষা গোটা অ্যাজ এ মানে কিউমুলেটিভ। তারপর বলছে ট্রাভেল, অবভিয়াসলি পৃথিবী সম্পর্কে বা পৃথিবীতে ঘোরার জন্য কিন্তু ইংরাজি ভাষাটা খুব ইম্পর্টেন্ট, কারণ ইংরাজি ভাষা কিন্তু অ্যাকসেপ্টেড বাই
দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ইংরাজি ভাষায় কিন্তু সারা পৃথিবীব্যাপী চর্চা হয় এবং ইংরাজি ভাষাটা কিন্তু চলে সারা পৃথিবীব্যাপী। তারপর সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং টেকনোলজি, বিজ্ঞান এবং বিজ্ঞানিক যত ভাগ আছে সেখানেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ইংরাজি ভাষা। কারণ বিদেশের যত আবিষ্কার হচ্ছে, যত অ্যাডভান্স হচ্ছে টেকনোলজি, সেটি সম্বন্ধে জানবার জন্যও কিন্তু ইংরাজি ভাষাটা জানা ভীষণ প্রয়োজন, কারণ সব কিছু কিন্তু রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে পাওয়া যায় না। এরপর আসছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, অর্থাৎ ধরো চায়নার সাথে ইউএসের একটি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হচ্ছে, কোনো ওদের রিলেশনশিপ ডিলস হচ্ছে, সেটিও কিন্তু ইংরাজি ভাষার মাধ্যমেই হবে। সুতরাং আমরা ভারতবর্ষে বসে কিন্তু যদি ইংরাজি ভাষাটা না জানি বা না শিখি, সেটাতে কিন্তু আমরা কিছুই জানতে পারবো না এবং আমাদের পক্ষে বোঝাও সম্ভব নয়। সেক্ষেত্রে ইংরাজি ভাষার গুরুত্বটা কিন্তু অসীম। এরপর আসছি লিঙ্গুইস্টিক এইম। লিঙ্গুইস্টিক এইম হচ্ছে ভাষাগত যে লক্ষ্য। ইংরেজি ভাষা শেখার জন্য কিন্তু একটি জিনিস যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভাষাটাকে আগে বুঝতে হবে, তাই না? ভাষাটাকে ব্যবহার করে তাকে বুঝতে হবে। তো বোঝার জন্য প্রথমেই এখানে আমি লিখেছি দ্য সিস্টেম অফ ইংলিশ ওয়ার্ডস, যেটাকে বলছি আমি মরফোলজি, সিস্টেম অফ ইংলিশ ওয়ার্ডস মরফোলজি। তারপর সাউন্ড, অবভিয়াসলি আমরা যখন বাংলায় কথা বলি সেটাও একটি সাউন্ডের উদ্রেক হয়, তো সেম ইংরেজি ভাষার সাউন্ডটাকে বলা হয়, স্টাডি অফ সাউন্ডকে বলা হয় ফোনোলজি, এবং স্টাডি অফ মিনিং বা স্ট্রাকচার্স অফ সেন্টেন্স হচ্ছে সিনট্যাক্স। তো ভাষা কেন্দ্রিক যে পাঠদান, ভাষা কেন্দ্রিক ভাষাগত যে লক্ষ্য, সেটিও কিন্তু ইংরাজি ভাষা পাঠদানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এরপর আসছে ইন্টিগ্রেটিভ এইম। ইন্টিগ্রেটিভ এইমটা কি? ইন্টিগ্রেটিভ এইম হচ্ছে একটা কিউমুলেটিভ এইম, অর্থাৎ সংহত বা সংহতির জন্য যেই লক্ষ্যটা প্রয়োজন, সব কিছু ফ্যাক্টরস বা উপাদানগুলিকে যখন আমরা একত্রিত করে সংহতি স্থাপন করব, সেটির জন্যও কিন্তু ইংরাজি ভাষার শিক্ষাদান বা পাঠদান খুব গুরুত্বপূর্ণ। কারণ এই ভাষার দ্বারা কিন্তু সারা পৃথিবীর মানুষকে একত্রিত করা সম্ভব। আশা করি বুঝতে পেরেছ। পরের পয়েন্টে চলে যাচ্ছি। পরের পয়েন্ট আমাদের অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাট দ্য প্রাইমারি লেভেল, অর্থাৎ আমাদের প্রাইমারি লেভেলে ভাষা, ইংরেজি ভাষা শিক্ষার, ইংরেজি ভাষা পাঠদানে যা যা উদ্দেশ্য হওয়া উচিত। কি কি উদ্দেশ্য হওয়া উচিত? প্রথম উদ্দেশ্যটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ড ইংলিশ ওয়েন স্পোকেন। প্রথম উদ্দেশ্যটা আন্ডারস্ট্যান্ড ইংলিশ ওয়েন স্পোকেন, অর্থাৎ একটি শিশু যদি ইংরেজি ভাষা কেউ বলছে শোনে, সে যেন একবারে বুঝতে পারে, বা ও যদি কোনো লেখা দেখে, কোনো ইংরেজি খবরের কাগজ দেখে, ও যেন বুঝতে পারে, মানে যখন বলা হবে কথ্য ইংরেজি ভাষাকে বুঝতে পারে। ওকে, পরের পয়েন্টে আসছি। অ্যাকোয়ার দ্য রিডিং এবিলিটি and read the material that is appropriate for his level, অর্থাৎ সে যেন তার ভাষাটার শুধু জানলেই তো হবে না, ইংরেজি ভাষা তার পড়ার ক্ষমতাও থাকতে হবে। সুতরাং সে যেন সেই ক্ষমতাটা, মানে রিডিং ক্ষমতাটা, পড়ার ক্ষমতাটা সে যেন অর্জন করতে পারে, এবং যে কোনো মেটেরিয়াল তার মানে বয়স কেন্দ্রিক হতে হবে অবশ্যই। হিজ মানে লেভেলটা বলে দিয়েছি, বয়স কেন্দ্রিক, তার স্ট্যান্ডার্ড কেন্দ্রিক, তার ক্লাস কেন্দ্রিক হতে হবে। সেই যে কোনো ম্যাটেরিয়াল যেন সে পড়তে পারে অনায়াসে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা। দ্বিতীয় উদ্দেশ্য পড়লাম, এবার পড়ব তৃতীয় উদ্দেশ্য। Acquire a vocabulary enough to help him in the use of the language that he makes, অর্থাৎ যে শিশুকে আমরা শেখাবো ভাষাটা, সেই শিশু যেন নিজের একটা ভোকাবুলারি, একটা শব্দ ভাণ্ডার যেন অর্জন করে নিতে পারে, যেই শব্দ ভাণ্ডারের মাধ্যমে সে কিন্তু বাক্য রচনা করে তার স্বাভাবিকভাবে সে ব্যবহার করতে পারে, সে ইউজ করতে পারে, এবং সে স্বচ্ছন্দ বা মানে তার নিজের ইচ্ছে অনুযায়ী সে যেন সেগুলো ইউজ করতে পারে। পরেরটা চতুর্থ পয়েন্টে চলে আসছি। কি উদ্দেশ্য হওয়া উচিত?
make simple statement through English. Yes, very important. Make simple statements through English. অর্থাৎ দেখতে হবে প্রাইমারি লেভেলে যে সরল ভাষা সরলভাবে যেন সেন্টেন্স বা স্টেটমেন্ট সে নিজে একা রচনা করতে পারে। খুব ইম্পর্টেন্ট, তোমরা এমসিকিউতে কিন্তু এইভাবে পয়েন্ট পেতে পারো যে একটি শিশু কোনটি করতে পারে দিয়ে 4টি পয়েন্ট দিয়ে দিল, যেটার মধ্যে একটি করতে পারে বাকি 3টি করতে পারবে না। আবার এরকমও হতে পারে কোনটি করতে পারবে না, সেখানে কিন্তু না এর সংখ্যাগুলোর একটি উত্তর দিল এবং বাকি 3টি হ্যাঁ এর উত্তর দিল, মানে কোনটি পারবে। তো পারবে নাটাও কিন্তু দেখে করতে হবে। তো এই ক্ষেত্রে মেক সিম্পল স্টেটমেন্টস থ্রু ইংলিশ, অর্থাৎ আমরা যে বয়সটার কথা বলছি এটা প্রাইমারি লেভেল, অর্থাৎ একেবারে ক্লাস 1 to 5 এর কথা বলছি। সেই ক্ষেত্রে একটি শিশু কিন্তু নিজে একটি স্টেটমেন্ট, সিম্পল স্টেটমেন্ট, সরল বাক্য ইংরেজিতে রচনা করার কিন্তু তার ক্ষমতা তৈরি হয়ে যাওয়া উচিত, বা তৈরি করার উদ্দেশ্যে আমাদের কিন্তু ভালোভাবে দেখতে হবে। পরের পয়েন্টে চলে আসছি, পঞ্চম পয়েন্ট, ফিফথ পয়েন্ট, স্পিক উইথ এ প্রনাউন্সিয়েশন দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। অর্থাৎ যেই ভাষাটা ও যেভাবে অ্যাকসেন্টে বলবে, যে প্রনাউন্সিয়েশনে বলবে, সেটি কিন্তু অ্যাকসেপ্টেবল হতে হবে। অর্থাৎ আমি ক্লাসকে কেলাস বলছি, সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়, ঠিক আছে? তো যেটাকে অ্যাকসেপ্টেবল বাই দ্য হোল ওয়ার্ল্ড, সেই ভাষাটা কিন্তু সেভাবেই যেন ও উচ্চারণ করতে পারে। তো সেই আমাদের পরের পয়েন্টেই হচ্ছে যে উচ্চারণ ক্ষমতা বা উচ্চারণ দক্ষতাটা কিন্তু দেখতে হবে যে সে যেন পারে, সে যেন উচ্চারণ সঠিকভাবে করতে পারে। এটি হচ্ছে পরের উদ্দেশ্য। পরের উদ্দেশ্যটায় আসছি, রেসপন্ড টু শর্ট কনভারসেশনাল কোয়েশ্চেন্স। আচ্ছা, রেসপন্ড, একটি শিশু যেন ছোট ছোট যে কনভারসেশনাল কোয়েশ্চেন্স, হাউ আর ইউ, আই এম ফাইন, উত্তর হলো হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি কি করছো এখন, আই এম রিডিং বুকস। হোয়াট ওয়াজ ইয়োর হোমওয়ার্ক, তোমাকে কি হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, দিস ওয়াজ মাই হোমওয়ার্ক, এটা আমার হোমওয়ার্ক ছিল। হু আর দেয়ার অ্যাট ইয়োর হোম, বাড়িতে কে কে আছে। এই যে আমি ছোট ছোট করে একটা কনভারসেশন করছি, একটা কথোপকথন করছি একটি শিশুর সাথে, ধরো আমি এক্সাম্পল দিচ্ছি তোমাদের, তো সেই কথাটা যখন আমি ইংরাজিতে বলছি, সেই কোয়েশ্চেনগুলো কিন্তু বোঝার ক্ষমতা, বুঝে রেসপন্ড করার ক্ষমতা কিন্তু একটি শিশুর হয়ে যাওয়া উচিত। এবং অ্যান্ড টু আস্ক কোয়েশ্চেন, শুধুমাত্র রেসপন্ড করলেই হবে না, সে নিজে যেন কোয়েশ্চেন করতে পারে। হাউ আর ইউ, শিশুটি বলল আই এম ফাইন, দিয়ে বলল থ্যাংক ইউ, দিয়ে বলল হাউ আর ইউ। তো এই যে আরেকটা পাল্টা কোয়েশ্চেন করলো, এই কোয়েশ্চেন করার ক্ষমতাটা কিন্তু তার থাকতে হবে। এবং এই কোয়েশ্চেনটা শুধুমাত্র জেনারেল সেন্সে নয়, শুধুমাত্র এমনি কথোপকথনের জন্য নয়, ক্লাসেও যখন ইংরেজি শিক্ষা হবে, শিক্ষাদান হবে, সেই ইংরেজি শিক্ষাদানের ক্লাসেও কিন্তু শ্রেণীতে বসেও কিন্তু সে ইংরেজিতেই যেন কোয়েশ্চেন করার চেষ্টা করে, চেষ্টা করলেই তো শিখবে। তো এই ক্ষমতাটাও কিন্তু একটি শিশুকে ইংরেজি পাঠদানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। সপ্তম পয়েন্টে চলে আসছি, সেভেন্থ পয়েন্ট, রাইট ইংলিশ লেজিবলি অ্যান্ড কোহেরেন্টলি, লেজিবলি অ্যান্ড কোহেরেন্টলি ইউজিং proper punctuation and spelling, খুব ইম্পর্টেন্ট। লেজিবলি কথার অর্থ হচ্ছে সুগঠিত, সুগঠিত অর্থাৎ গঠন, সেন্টেন্সের যে স্ট্রাকচার, একটি বাক্য যেন সে গঠন করতে পারে এবং গঠনটা যেন সুগঠন হয়। এবং কোহেরেন্টলি মানে সুসংহিত, সুসংহত অর্থাৎ একটি সঙ্গতি যেন থাকে, একটি সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সটার যেন একটা সঙ্গতি থাকে, ঠিক আছে? তো সেটিই যেন একটি শিশু লেখার ক্ষেত্রে
রাইটিং এর ক্ষেত্রে যখন যে যাবে, ভাষার দক্ষতা যখন সে দেখাবে, তখন যেন তার বাক্য সুগঠন হয় এবং সুসংহত হয়, উইথ প্রপার পাংচুয়েশন। পাংচুয়েশন মানে কমা, ফুল স্টপ, সেমিকোলন, কোয়েশ্চেন মার্ক, ইনভার্টেড কমা, এইগুলো কোথায় দিতে হবে সেগুলো যেন সে শিখে যায় এবং তার যেন বানানের প্রতি বিশেষ নজর থাকে। বানান শিক্ষার কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই স্তরটাতে, প্রাইমারি লেভেলে বানান শিক্ষা গুরুত্বপূর্ণ। আবার বলছি, প্রাইমারি লেভেলে বানান শিক্ষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা শুনে থাকবে অনেক ক্লাসে অনেক টিচাররা কিন্তু কি করেন, শিক্ষকরা কিন্তু স্পেলিং অ্যান্ড ডিকটেশন করার। এই স্পেলিং অ্যান্ড ডিকটেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্পেলিংটার মাধ্যমে কি কি হয়, লিসেনিং এবিলিটি অর্থাৎ শ্রবণ ক্ষমতা, এবং সেই লিসেন করে শ্রবণের মাধ্যমে লেখার ক্ষমতা দুটোই বাড়ে। এবং ডিকটেশনের ক্ষেত্রেও কিন্তু সেম, ডিকটেশনের ক্ষেত্রেও কিন্তু সে শুনবে এবং লিখবে। সুতরাং স্পেলিং এবং ডিকটেশন কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রাইমারি স্তরে। পরের পয়েন্টে আসছি, অষ্টম পয়েন্ট বা 8th পয়েন্ট, use English when he has to respond to calls, requests, greetings, etc. when he has to do the same to others. অর্থাৎ একটি শিশু ইংরেজি ভাষার মাধ্যমে যেন একটি কল রেসপন্ড করতে পারে। অর্থাৎ ফোনে কিন্তু একটি কল যদি আসে সে কিন্তু ইংরেজি ভাষার মাধ্যমে রেসপন্ড করতে পারে, ওকে, এবং রিকোয়েস্ট করতে পারে, অর্থাৎ প্লিজ, মে আই কাম ইন, প্লিজ স্যার, এই যে রিকোয়েস্ট করছে, এই রিকোয়েস্ট কিন্তু একটি শিশু শিখে যাওয়া উচিত এই বয়সকালে। একজন শিক্ষকের কিন্তু ভাষা শিক্ষা পাঠদানের ক্ষেত্রে কিন্তু এই উদ্দেশ্যটা অবশ্যই মাথায় রাখা উচিত সব সময়। আরেকটি কি, গ্রিটিংস। গ্রিটিংসটা কি, তিনটে পড়লাম, কলস পড়েছি, রিকোয়েস্ট পড়লাম, এবার গ্রিটিংস। গ্রিটিংসটা কি, অভিনন্দন দেওয়াটা যেন শিখে যায়, অভিনন্দন কাউকে দেওয়াটা ইংরেজির মাধ্যমে, সেটিও যেন একটি শিশু এই সময় শিখে যায়। এবং শুধু শিখেই না যায়, এই প্রত্যেকটি জিনিস ওকে যদি কেউ এগুলো দেয়, অর্থাৎ ওকে যদি কেউ, একটি শিশুকে যদি কেউ কল করে, ফোনে কল করে ইংরেজিতে কথা বলে, সেটির রেসপন্ড করতে পারে। ওকে কিছু রিকোয়েস্ট করা হলে সেটিরও রেসপন্স করতে পারে, এবং ওকে কেউ অভিনন্দন জানালে সে শিশুটি যেন অবশ্যই তাকে রেসপন্ড করতে পারে। সেম ক্ষেত্রে when he has to do the same for others, অর্থাৎ সেও যেন ইংরেজিতে ফোন কল করতে পারে, সেও যেন রিকোয়েস্ট করতে পারে, এবং সেও যেন গ্রিটিং করতে পারে। অর্থাৎ দ্যাট মানে দুটো ভাবেই, বোথ দ্য ওয়ে, মানে ধরো অন্য কেউ শিশুটিকে করছে, আবার এদিকে হচ্ছে শিশুটি অন্য কাউকে করছে। কি কি করছে, ফোন কল, রিকোয়েস্ট এবং গ্রিটিং। আশা করছি বুঝতে পারছো। এবার আরেকটা জিনিস আমরা আজকে পড়ব, এনসিএফ এর নির্ণয় করা কিছু গোলস। এনসিএফ নির্ণয় করা কিছু গোলস, কি কি গোলস দেখে নিই। প্রথমটা হচ্ছে দ্য এনসিএফ। আচ্ছা, এনসিএফ কি তার আগে বলে দিই, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক অর্থাৎ পাঠ্যক্রম যে ফ্রেমওয়ার্কটা হয়েছিল, পাঠ্যক্রম, জাতীয় পাঠ্যক্রমের যে একটি ফ্রেমওয়ার্ক হয়েছিল, সেই ফ্রেমওয়ার্কটা 2005 সালে হয়েছিল, এবং ইংরেজি ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে সেই এনসিএফ কিন্তু দুটি গোল কিন্তু সেট করেছিল। দুটি গোল, কি কি গোল, একটি হচ্ছে অ্যাকোয়ারিং আ বেসিক প্রফিসিয়েন্সি, বেসিক স্কিলসগুলোকে যেন একটি শিশু শিখে সেগুলোকে অর্জন করে নিতে পারে। কি কি বেসিক স্কিল, লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। আমরা জানি আমাদের 4টে স্কিল আছে খুব ইম্পর্টেন্ট, লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, অ্যাজ ইন দ্য কেস অফ মাদার টাং। অর্থাৎ ইংরাজি ভাষাটাকেও যেন মাতৃভাষার মতো করেই, 4টি যে স্কিল আছে মাতৃভাষায়ও, সেই মাতৃভাষার মতো করেও যেন ইংরাজি ভাষাটাকে একটি শিশু অর্জন করতে পারে। বুঝতে পেরেছো? পরের পয়েন্টে যাচ্ছি, developing language into an instrument for abstract thought and knowledge acquisition through literacy. এটা খুব ইম্পর্টেন্ট। আমরা সকলে কিন্তু বলছি এই স্কিলগুলো দরকার, কিন্তু আমরা যদি একটি শিশুকে
চিন্তন করতে না শেখাই ইংলিশে, তাহলে কিন্তু কখনোই সম্ভব নয়। কারণ আমরা কিন্তু সবসময় চিন্তনটা আমাদের মাতৃভাষায় করি, কিন্তু চিন্তনটা যদি আমরা ইংরেজি ভাষায়ও করতে শেখাই একটি শিশুকে, তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজ বা ভাষা খুব ভালোভাবে ডেভেলপ হবে এবং সেই ভাষাটার মাধ্যমে কিন্তু অ্যাবস্ট্রাক্ট থট কিন্তু ডেভেলপ করা যাবে এবং অনেক জ্ঞান কিন্তু অর্জন করা যাবে থ্রু লিটারেসি। ওকে, আজকে এইটুকু আমরা পড়েছি। এবার কি কয়েকটা আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন সলভ করব। চলো, প্রথমটা পড়ছি। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য প্রাইমারি এইম অফ টিচিং লার্নিং ইংলিশ ইজ টু ডেভেলপ। প্রথম লক্ষ্য ইংরাজি ভাষা শিক্ষা বা পাঠদানের ক্ষেত্রে কি ডেভেলপ করার জন্য? কি প্রথমটা আছে অপশনে? এক্সপ্রেশন স্কিল, তারপর একটা রিডিং স্কিল, তারপর একটা কনভারসেশন স্কিল, তারপর একটা কমিউনিকেশন স্কিল। তোমাদের বুঝে বলতে হবে কোনটি হবে। প্রথমটি এক্সপ্রেশন স্কিল, অর্থাৎ প্রকাশ, আমরা প্রকাশ করতে পারছি ইংরাজি ভাষাটাকে, সেটি বলছে প্রথম উদ্দেশ্য হওয়া উচিত। পরেরটা শুধু পড়তে যেন পারে, রিডিং স্কিল। তারপর একটা কনভারসেশন স্কিল, অর্থাৎ কথোপকথনের স্কিল। তারপরটা আসছে কমিউনিকেশন স্কিল। তো সঠিক উত্তর কোনটি হবে তোমাদের মনে হচ্ছে? সঠিক উত্তর কিন্তু হবে কমিউনিকেশন স্কিল। কারণ শুরুতেই আমি বলেছি কনভারসেশন স্কিল বলে কোনো স্কিল নেই, এক্সপ্রেশন স্কিল বলেও সেরকম কোনো স্কিল কিন্তু নেই। বেসিক স্কিলের কথা বলছি আমি। বেসিক স্কিলের মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। এবং আমরা জানি আমাদের ইংরেজি ভাষা শিক্ষার পাঠদানের লক্ষ্য এবং উদ্দেশ্য মূল হচ্ছে একটি শিশুকে আমরা কমিউনিকেটিভলি কম্পিটেন্ট বানাবো, অর্থাৎ কমিউনিকেট যেন করতে পারে, ও নিজের ভাবটা প্রকাশ করতে পারে, ও নিজে বুঝতে পারে, বুঝে প্রকাশ করতে পারে, এবং সেই দক্ষতাকেই বলা হচ্ছে কমিউনিকেটিভলি কম্পিটেন্ট। তো মূল আমাদের যে লক্ষ্য ইংরাজি ভাষা শিক্ষা পাঠদানের ক্ষেত্রে সেটি কিন্তু কমিউনিকেশন স্কিল। ওকে, পরেরটা, ইংলিশ ইন ইন্ডিয়া ইজ নট টট অ্যাজ। আবার বলছি, ভালো করে প্রশ্নটা পড়বে যখন প্রশ্ন পাবে। নট, এই দেখো নট আছে। কিভাবে ইংরাজিকে ধরা হয় না? প্রথমটা ফরেন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ডটা কম্পালসারি স্কুল, থার্ড ল্যাঙ্গুয়েজ অফ কম্প্রিহেনশন, ফোর্থ ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন। তাহলে আমরা ইংরাজি ভাষাকে ভারতবর্ষে কিভাবে পড়াই না, কিভাবে ইংরাজি ভাষার পাঠদান হয় না? বিদেশি ভাষা, কম্পালসারি স্কুল বা কম্পালসারি স্কুল ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অফ কম্প্রিহেনশন, ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন। আমরা সকলেই জানি ইংরেজি ভাষা কম্পালসারি স্কুল ল্যাঙ্গুয়েজ, এটা ঠিক। ল্যাঙ্গুয়েজ অফ কম্প্রিহেনশন বোঝার ক্ষেত্রে আমাদের এটা সুবিধা হয়। ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন, আমরা কথোপকথন করি এই ভাষার মাধ্যমে। যেটা আমাদের নয়, ইংরাজি কিন্তু বিদেশি ভাষা হিসাবে পড়াশোনা করা হয় না ভারতবর্ষে। তো নটের জন্য কারেক্ট উত্তর হয়ে গেল এটি, ফরেন ল্যাঙ্গুয়েজ। এই তিনটি কিন্তু ট্রু, এই তিনটি ট্রু, আর এটি হচ্ছে ফলস, এটি হচ্ছে ফলস। ওকে, আচ্ছা, পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। স্টাডিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ উইল হেল্প আস। স্টাডিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ উইল হেল্প আস টু স্পিক লাইক দ্য ইংলিশ অর্থাৎ এখানে ইংলিশ পিপল, টু রিড শেক্সপিয়ার অ্যান্ড আদার পোয়েটস, টু গো রাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যাজ টুরিস্ট, টু ওপেন দ্য উইন্ডো টু দ্য নলেজ অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে আমরা ইংরেজি ভাষা পড়ব অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় ভাষা হিসেবে, যার দরুন আমাদের কি সাহায্য হবে? আমরা বিদেশিদের মতো ইংরেজি বলতে পারবো, আমরা শেক্সপিয়ার এবং অন্য কবিদের সম্বন্ধে জানবো, আমরা সারা পৃথিবী ট্যুরিস্ট হিসেবে ঘুরে বেড়াতে পারবো, নাকি এটি একটি নতুন জানালা খুলে দেবে পুরো বিশ্বকে জানার জন্য, পুরো বিশ্বের যে জ্ঞান আছে সেই জ্ঞান ভান্ডারকে জানার জন্য? তো উত্তর কোনটা হবে? উত্তর কিন্তু হবে নাম্বার 4, কারণ এগুলো কিন্তু
লিমিটেড, কিন্তু এটা কিন্তু মানে রিসোর্সফুল। ইন ওপেন দ্য উইন্ডো, জ্ঞানের জন্য, সারা পৃথিবীর জ্ঞান আহরণের জন্য আমরা ইংরেজি ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে পড়ে উপকৃত হব। পরেরটায় আসছি, ইন ওয়েস্ট বেঙ্গল ইংলিশ ইজ বিং টট অ্যাজ ড্যাশ ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড না ফোর্থ? এটা সকলে পারবে আমি জানি, এটা খুব সহজ, এটি হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আমরা দ্বিতীয় ভাষা হিসাবে ইংরাজি শিক্ষা নেই, ইংরাজি ভাষা শিখি পশ্চিমবঙ্গে। পরেরটায় আসছি, while learning English as a second language, ইংরাজিকে দ্বিতীয় ভাষা হিসেবে পড়ার সময় অপশনসগুলো এবার পড়ছি। there is no role of mother tongue in learning L2, মাতৃভাষার কোনো কাজ নেই তেমন দ্বিতীয় ভাষা শেখার জন্য। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দ্য ইউজ অফ মাদার টাং উইল ফ্যাসিলিটেট লার্নিং, অর্থাৎ মাদার টাং মাতৃভাষার জানলে, মাতৃভাষার ব্যবহার করলে এই ইংরেজি ভাষাকে শেখার জন্য এটি উপযোগী হবে, সহযোগী হবে। তৃতীয় পয়েন্ট, দ্য ইউজ অফ মাদার টাং উইল ক্রিয়েট ইন্টারফেরেন্স, অর্থাৎ মাতৃভাষা ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে ইন্টারফেয়ার করবে, ওকে, ইন্টারফেয়ার করবে অর্থাৎ বিরক্তিকর পরিবেশ সৃষ্টি করবে। চতুর্থ, দ্য মাদার টাং শুড নট বি ইউজড বাই দ্য লার্নার্স, মাতৃভাষা শিশুদের মানে বলা উচিত নয়। কি হবে এটার সঠিক উত্তর? ইংরেজি ভাষাকে দ্বিতীয় ভাষাকে পড়ার সময় কোন জিনিসটা দরকার? একটু চিন্তা করো তোমরা, কোনটা দরকার? মাতৃভাষার কি কোনো গুরুত্ব নেই, নাকি মাতৃভাষা সহযোগী ভূমিকা স্থাপন করবে, নাকি মাতৃভাষা ইন্টারফেয়ার করবে, নাকি মাতৃভাষার ব্যবহার একেবারেই লার্নার্সদের জন্য বন্ধ? উত্তর কিন্তু হবে দ্বিতীয় নম্বর, অর্থাৎ দ্য ইউজ অফ মাদার টাং উইল ফ্যাসিলিটেট লার্নিং, একটি মাতৃভাষা জানলে কিন্তু ইংরেজি ভাষা শিখতে সেটি সহযোগী হবে। পরেরটাই আসছি, as per the National Curriculum Framework NCF 2005, multilingualism মানে বহু ভাষা শিক্ষা in learning a language should be seen as, বহু ভাষা যদি কেউ জানে সেক্ষেত্রে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বলেছে যে তাহলে লার্নিংটা কীরকম হবে? তাহলে লার্নিংটা কি চ্যালেঞ্জ ফর টিচার্স টু ম্যানেজ সাচ ক্লাসেস, মানে টিচারের পক্ষে কি এটা খুব চ্যালেঞ্জ হবে, নাকি হিন্ড্রান্স হবে? হিন্ড্রান্স মানে হচ্ছে বাধা, ইংরাজি শিক্ষা বা পাঠদান বা শিক্ষার ক্ষেত্রে বাধা হবে, নাকি রিসোর্স হবে ইন টিচিং লার্নিং ইংলিশ? রিসোর্স মানে আমার এটি হেল্প করবে, রিসোর্স অনেক রকমভাবে আমি অনেক কিছু আরও জানতে পারবো, রিসোর্স হবে। এবং লাস্ট হচ্ছে চ্যালেঞ্জ হবে ফর স্টুডেন্টস টু লার্ন মেনি ল্যাঙ্গুয়েজেস। তাহলে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের মতে মাল্টিল্যাঙ্গুয়ালিজম ইন লার্নিং আ ল্যাঙ্গুয়েজ শুড বি সিন অ্যাজ আ রিসোর্স, এটি কিন্তু রিসোর্স হবে ইন টিচিং লার্নিং ইংলিশ, অর্থাৎ এটি উপকার করবে। পরেরটাই আসছি, which commission talked about the three language formula, কোন কমিশন থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলার ব্যাপারে কথা বলেছে? এটা খুব সহজ, সকলে পারবে আশা করছি। প্রথম অপশন আছে অশোক মিত্র কমিশন, সেকেন্ড এনপিই ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 2020, তৃতীয় কোঠারি কমিশন, চতুর্থ হান্টার কমিশন। উত্তর কোনটা হবে? উত্তর হবে কোঠারি কমিশন। কোঠারি কমিশন, আমরা জানি কোঠারি কমিশনে আমরা থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা সম্বন্ধে একটি রেকমেন্ডেশন পাই। কোঠারি কমিশন কত সালের? 1964 থেকে 66 সালের যে কমিশন। পরেরটাই আসছি, লাস্ট কোয়েশ্চেন আজকে আমাদের। Primacy of the children in education is an important message given by NCF 2005, NP 1986, NCTE নাকি NAC? এই অ্যাব্রিভিয়েশনস টার্মসগুলো কিন্তু তোমরা সকলে পড়ে নেবে বাড়িতে, নিজেরা দেখবে, আমি দেখব কে কে রিসার্চ করছো। এই যে টার্মসগুলো, এগুলো কিন্তু তোমরা এই টার্মের ফুল ফর্মগুলো, এটা নিশ্চয়ই জানো, সরি এটা NCF 2005, NCF 2005, তো NCF, NPE, NCTE এবং NAC, এই টার্মগুলোর ফুল ফর্মগুলো কমেন্ট করে আমাকে জানাবে, ওকে? এটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকবে।
আচ্ছা, প্রাইমেসি অফ দ্য চিলড্রেন ইন এডুকেশন, এই কথাটার অর্থ হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা। শিশু কেন্দ্রিক শিক্ষা এই হওয়া উচিত, এই মেসেজটি কে দিয়েছিল? উত্তর কিন্তু এনসিএফ 2005। এনসিএফ 2005 বলেছে শিশু কেন্দ্রিক শিক্ষা হওয়া উচিত। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। এক্ষেত্রে বলে রাখি, আজ কিন্তু আলোচনা করেছি অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন এলিমেন্টারি লেভেল, শুধু প্রাইমারি লেভেলটা আলোচনা করেছি। যদি সেকেন্ডারি লেভেলের উদ্দেশ্যগুলি তোমরা জানতে চাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি অবশ্যই আগামী সিরিজে কোনো একটি ক্লাসে করাবো। ভালোভাবে পড়াশোনা করো, পড়তে থাকো এবং আমাদের জিত হবেই। আজকে এই নিয়ে ক্লাস শেষ করছি। নেক্সট ক্লাসে নিশ্চয়ই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। থ্যাংক ইউ।